হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ছাদে চলে এসেছি। আর দেখুন বেগুন গাছের চেহারাগুলো কি সুন্দর লাগছে, তার মধ্যেখান দিয়ে সূর্যের কিরণগুলো পড়তে মানে গাছের চেহারাটা যেন আরও সুন্দর লাগছে। কিন্তু এই এখন তো বেশি সময় বাগানে দেওয়া যাবে না, কারণ এই সময় অনেক কাজের চাপ থাকে আমার। ছেলে মেয়ে খাবে, স্কুল টুল যাবে, টিউশন যাবে, হাজব্যান্ড অফিস যাবে। পুজো করার জন্য কিছুটা ফুল তুলবো, তাও সব ফুল তোলার মতো টাইম হয় না। আর কিছু অল্প একটু সবজি তুলবো। কালকে যে সবজিগুলো তুলেছিলাম তার মধ্যে কিছু সবজি এখনও রয়েছে। আর আচারটা রোদে দেবো, রাত্রিবেলা ঢাকা দিয়ে রাখি, যেহেতু কুয়াশা পড়ে। আর 3-4 দিন হলেই আচারটা বয়েমে দিয়ে দিতে পারবো। চলুন আচারটাকে জায়গা মতো দিই। এখন ছাদের ওই কোণাটা যেখানে আর একটা কলা গাছ আছে সেখানটা রোদের কিরণটা আসছে। পরে বেলার দিকে আবার রোদটা ঘুরলে তখন আমি তো ছাদেই থাকি, তখন আবার দেখে রোদের জায়গাটা দেবো। এখন আপাতত এই জায়গাটাই রোদ আসে, এখানটা দিলে বেশ রোদের তাপটা হালকা হালকাভাবে ভালোই আসে। শীতকালীন শাকসবজির মধ্যে আমি কুমড়োটা প্রতি বছরই করি। কুমড়ো গাছটা থেকে কুমড়ো ডগা পাতা তো খেতে পাই, আবার অনেক ফুলও পাই। এই সারা শীতকাল জুড়ে কিন্তু রোজ আমি প্রতিটা গাছ থেকে প্রায় 6টা মতো গাছ করেছিলাম, সেই 6টা মতো গাছ থেকে রোজই 2টো একটা করে রোজ ফুল পেয়েছি। আজকে সব থেকে বেশি হয়েছে, আজকে 6টা হয়েছে। একটা গাছে 3টে, আর 3টে গাছে একটা একটা করে, আর বাকি নিচেরও একটা দুটো রয়েছে, মানে 3তলা ছাদে। আমি প্রতি বছরই করি। কুমড়োটা তো সহজে হতে চায় না, কিন্তু ফুলটা আপনি রোজ পাবেন। আমি কিন্তু ডেলি ফুল পাই। যেহেতু অনেকগুলো গাছ আছে তাই রোজ একটাতের মধ্যে না হয় না, মিশিয়ে হয়। কোনো সময় এই পাশের গাছটা হয়, কোনো সময় ট্যাঙ্কির দিকের গাছটাতে হয়, কোনো সময় 3তলার গাছে হয়। সেই জন্য অনেকগুলো গাছ করে রাখলে এই একটা সুবিধা। চলুন কিছু শিমও তুলবো। এই ছোটো শিমগুলো খুব একটা স্বাদ লাগে না, কিন্তু যেহেতু আমি একটুখানি ঝোল মতো করবো, পালং শাক দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, ওলকপি দিয়ে, বড়ি দিয়ে একটা ঝোল করবো গোপালের জন্য। আর আপনারা তো জানেনই আমি নিরামিষই খাই, আমার নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। আর কুমড়ো ফুলগুলো রোজ তো আমার কপালে জোটেও না, গোপালকে ভোগ দেওয়ার পর যেটা থাকে সেটা ছেলে মেয়েকে দিয়ে দিই। যেহেতু খুব একটা রোজ একসাথে হয় না, খুব কম, যেটা আমি 3টে পেয়েছি, কিন্তু বেশিরভাগ 2টো করে একটা করেই পাই। সব গাছ তো একদিনেই ফুল দেবে না, তো আজকে 6টা পেয়েছি, আজকে আমরা সকলেই খেতে পারবো। আর এদিকের কপিগুলো কালকে তোলা হয়েছিল, ব্যাগগুলোকে নিয়ে যাওয়া হয়নি। তো রান্না ঠান্না করে দেখুন আমি আবার চলে এসেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এই সময় আমি এই ট্রেগুলোকে পুরো খালি করব, যেই গাছগুলো আর নেবার মতো নয়, মানে আর সবজি ভালো হচ্ছে না, সেই সবজি গাছগুলো কিন্তু এবার আমি তুলে দেবো। আর তাই বলে আমার কথা শুনে আপনারাও সব সবজির গাছ তুলে দেবেন না, দেখবেন যে কোন গাছটা ভালো হচ্ছে। যেমন আমি সর্ষে গাছটা থেকে অনেকবার পাতা খেয়ে নিয়েছি, এখন আর ভালো হচ্ছে না। আর ফুলগুলো তেমন থোকা থোকা হচ্ছে না। পালং শাকের 2টো ট্রে আছে, যেখান থেকে আমি 3বার হারভেস্ট করেছি, এবারে পালং শাকগুলো আর ততটা ভালো বেরাচ্ছে না। সেই রকমই আমার কথা শুনেই কিন্তু তুলে ফেলবেন না, দেখবেন যে কোন গাছটা গ্রোথটা একদম কমে গেছে। এবার এই সমস্ত গ্রো ব্যাগ, টব, মাটি, সার, গাছপালা, ডাল সব কিছুই রিসাইক্লিং হবে। গ্রো ব্যাগগুলো খালি করে নেবো, একদমই খালি করে নেবো গ্রো ব্যাগ, টব টব যেগুলো আছে। তারপর নতুন করে আবার বেড রেডি করব এই সমস্ত জিনিস দিয়ে। আর যে ডালপালাগুলো, শেকড় ব্যাকড়গুলো যেগুলো রয়েছে সেগুলো সব বেডের তলা দিয়ে দেবো, এগুলো পচে সার তৈরি হয়ে যাবে। তবে আমার বাগানে যা সবজি আছে শীতে, তা এখনও অনেক দিন পর্যন্তই চলবে। যেগুলো একান্তই ভালো হচ্ছে না সেগুলোই তুলে দেবো, কারণ শুধু শুধু তরল সার, জলটাও তো নষ্ট হচ্ছে, তরল সারটাও নষ্ট হচ্ছে, তাই তুলে নেবো। এই ট্রেটার মধ্যে এক সাইডে দিয়েছিলাম পেঁয়াজ, আর এক সাইডে দিয়েছিলাম আলু, আর মধ্যেখানে কিছু পালং শাক দিয়েছিলাম। তো পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজ পাতাও নিয়েছি, আবার পেঁয়াজ কলিও নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন সরু সরু ভালোভাবে হয়েছে, এগুলোকে সব রান্নার কাজে লাগিয়ে নেবো। আর শেকড়গুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। আর পেঁয়াজগুলো কিন্তু ছোটো ছোটো লাগিয়েছিলাম, বেশ বড় বড় হয়েছে। আর এদিকে আলু শাকগুলো 3-4বার আমি তুলে নিয়েছি, এবারে আর দেখছি ভালো হচ্ছে না, বেশ বাড়ছে না, তাই জন্য তুলে নেবো। আর দেখুন 3টে না 4টে আলুও হয়েছে, ছোটো ছোটো, যাই হোক হয়েছে। তো আলু করার জন্য আরও বড় জায়গা লাগে, এত ছোটো জায়গাতে আলু হয় না, এটা আমি গত বছরও বলেছিলাম। তবে গত বছরে আমার জায়গাটা বড় ছিল বলে আলুগুলো বেশ ভালো হয়েছিল। তো এবছরে আমি জানি যে ছোটো জায়গাতে করব, আমি শুধু শাক নেওয়ার জন্য। দেখুন কি সুন্দর আলুটা ধরে রয়েছে। আর এই গাছে তৈরি করা জিনিস, এইগুলোর অনুভূতিটা না একেবারে অন্যরকম, মানে এত সুন্দর লাগবে নিজের হাতে তৈরি করা ছোটো ছোটো 4টে আলুই যেন আমার মন প্রাণ একে জুড়িয়ে দিয়েছে। ট্রেটাকে কাজে লাগিয়ে নেবো, ট্রেটার মাটিটাকে পুরোটা তুলে নেবো। আর দেখুন কি সুন্দর জৈব সার তৈরি হয়েছে, কাঠের ভুসি দিয়ে করেছিলাম, আর ওপরে একটু গোবর সার দিয়েছিলাম। আপনারা তো সবই দেখেছেন, আমি সব কিছুই শেয়ার করেছি।
আর এদিকে মূলো গাছের বালতিটার মধ্যেও দেখুন অনেক মূলো পেয়েছি। আর লাস্টের দিকে যেগুলো ঘন ঘন দিয়েছিলাম মানে চারাগুলো, সেগুলো সরু সরু হয়েছে, তো সরু সরু হলেও এগুলো রান্নায় ব্যবহার করে নেবো। কিন্তু আর এদিকে আর করতে চাই না, কারণ এবার তো আমাকে জায়গাগুলো আস্তে আস্তে খালি করতে হবে। ছাদ বাগানটা যেহেতু খুবই ছোট, এবার গরমের জন্য আস্তে আস্তে জায়গাটা বার করতে হবে। যেদিকে অনেকগুলো মূলো পেয়ে নিয়েছি সেই দিকেরগুলো তুলে নেবো। এই ব্যাগটার মধ্যেও তাই অনেক মূলো বড় বড়গুলো পেয়ে গেছি, আর যেগুলো রয়েছে সেগুলো আর বাড়ছে না। দেখুন এগুলো খুব একটা বেশি বাড়েনি, তবু মোটামুটি হয়েছে, যেহেতু অনেক ঘন ঘন দেওয়া হয়েছিল। তো এইগুলোকেও রাখবো না, এগুলো সব তুলে নেবো। আর এই সমস্ত জৈব সার এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে পরবর্তী যেই সব গাছ লাগাবো গরমের, তাতে কিন্তু আমার আর গোবর সারও লাগবে না, আর কোনো রকম ভার্মি কম্পোস্ট হোক বা পাতা পচা সার হোক, কোনো কিছুই লাগবে না। এই আর সবথেকে মেন কথা কী বলুন তো, শীতের গাছের শেকড় যেহেতু নিচে অবধি যায় না, তাই ওপরেই শেকড় থাকে, আর খুব পাতলা শেকড় থাকে, তাই সমস্ত খাবারটা কিন্তু নিচের দিকেই চলে গেছে। সুতরাং গাছের মধ্যে অনেক ভরপুর একেবারে জৈব সারে ভর্তি, আর কোনো সার দেওয়ার দরকারই নেই অন্য কোনো গাছ রোপণের জন্য। বেশ খানিকটা কড়াইশুঁটিও তুলে নিলাম, কিন্তু গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। কিন্তু কড়াইশুঁটিটা দেখলাম একবারই ফলন দেওয়ার পরই নতুন নতুন ডাল ডগা বেরাচ্ছে, তবে সেগুলো অতটা গ্রোথ হবে না। আর যেহেতু শীতটা একেবারেই কমে গেছে, তাই জন্য টবটা শুধু শুধু একটা দুটো কড়াইশুঁটির জন্য রেখে তো লাভ নেই, তাই তুলে নেবো। এই টবটার মধ্যেও তাই, এই যে বড় টবটার মধ্যে প্লাস্টিকের যে গামলাটা, তার মধ্যে অনেক দেশি পালং লাগিয়েছিলাম। দেশি পালংটা একটু ধীরে ধীরেই হয়, কিন্তু 3-4বার নিয়েছি, তবে এইবারে দেখছি আর একেবারেই বাড়ছে না, তাই ওই টবটাও খালি করে দিলাম। এদিকে দেখুন কত সুন্দর জৈব সার, এত গোবর সার দেওয়া রয়েছে, আর মাটিটা তাই জন্য এতটাই ঝুরঝুরে। দেখুন গোবর সার আর কাঠের ভুসি দিয়ে করেছি। যেমন এইগুলোকে ঢেলে নিলাম আগে, ঢেলে নিয়ে যেগুলো ডিকম্পোস্ট হয়নি এখনও পর্যন্ত সেগুলোকে বেডের তলায় দেবো। মানে নতুন যে বেডগুলোকে রেডি করব, যে টবগুলো খালি হয়েছে, যেগুলো অর্ধেক অর্ধেক ডিকম্পোস্ট হয়েছে সেগুলোকে তলায় দেবো, আর যেগুলো ভালো ডিকম্পোস্ট হয়ে গিয়ে একদম ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে সেগুলোকে ওপর দিয়ে দেবো। তাহলে যখন তরল সার পড়বে, কোনো চারা গাছ যখন বসাবো, যখন তরল সারটা বা জল পড়বে, খাবার পড়বে, তখন নিচেরগুলোও ভালো ডিকম্পোস্ট হয়ে যাবে। এমনকি আমি যে সবজির খোসা, ফলের খোসা দিয়ে যে বেডগুলো তৈরি করি, তার মধ্যেও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই জৈব সার তৈরি হয়ে যায়। দেখুন এই বস্তাগুলোর মধ্যে আমি ভরেছি সমস্ত রকমের কাঠের গুঁড়ো ঠুড়ো, ভুসি, আবর্জনা, মানে সবজির খোসা, ফলের খোসা টোসা, নানান জিনিস, পুজোর ফুল ঠুল, ডিমের খোসা, চা পাতা ধোয়া, সমস্ত কিছু দিয়ে ভরে রেখে দিই। ওপরে একটা লেয়ার শুধু মাটির দিই, তার মধ্যে রেখে দিলে এর মধ্যেই আমি কিন্তু সবজি চাষ করি। যেমন এর আগেও আমি দেখিয়েছিলাম যে লাউ চাষ করেছিলাম, কুমড়ো চাষ, বরবটি, সেরকমই দেখুন এরকম একটা ড্রামের মধ্যে জমিয়ে রাখি। তারপর এগুলো ডিকম্পোস্ট হয়ে যায়। ডিকম্পোস্ট হতে গেলে তরল সারটা যেহেতু পড়ে গাছের মধ্যে, সেই তরল সারটা দিতে দিতেই ডিকম্পোস্ট হয়ে যায়। দেখুন সেই বস্তাগুলো দেখুন কত সুন্দর মাটি তৈরি হয়েছে, নিচে ওপর দিয়ে আস্তে আস্তে নিচেও কম্পোস্টিংটা খুব ভালো হয়ে যায়। তাহলে এই ফেলে দেওয়া জিনিসগুলো আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে বস্তায় বস্তায় ড্রামে যে কোনো একটা জায়গায় যদি করে রাখতে পারি, তাহলে মাটির কোনো প্রয়োজনই নেই। আর মাটি আমরা পাবোই বা কোথায় এত মাটি? সুতরাং এই সব দিয়েই তো মাটি হয়। এমনি মাটি কিভাবে তৈরি হয়? এইসব গলা পচা জিনিস দিয়েই তো মাটিটা তৈরি হয়। তো একটা সাইডে ওপর দিয়ে থাকুক না, ওপরে একটা গাছ লাগিয়ে দেবেন, এগুলো এক সাইডে কম্পোস্ট তৈরি হতে থাকবে। এই দেখুন যেই মূলগুলো এখন তুলে নিলাম, সেগুলোই কদিন আগে দেখাচ্ছি বেশ সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে গেছে। অথচ এগুলোর মধ্যে কাঠের ভুসি, সবজির খোসা টোসা নিচে ছিল, আর ওপর দিয়ে অল্প এক স্তরে মাটি দিয়ে মূল চারাগুলো দিয়েছিলাম। সেখান থেকেই দেখুন কত সুন্দর, আপনারা হাত দিলেই বুঝতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি। আর ঠিক ওরকমই আর একটা গ্রো ব্যাগে আমি মূলোর চারা দিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলোই আমি মূলো পেয়েছি বড় বড়, তবে এগুলো আর বড় হচ্ছে না তেমন, তাই তুলে নিয়েছিলাম। তো সেই গ্রো ব্যাগের মাটিটাও আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন মূলোগুলো কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, বেশ ভালোই লম্বা সাদা মূলো। তো এবারে আমি একরকমই মূলো করেছিলাম, আর এইটা দেখুন সরু। সব ফল তো একরকম হবে না। এবারে আমি মাটিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর মাটিটা তৈরি হয়েছে। অথচ নিচে ছিল শুধুমাত্র কিচেন কম্পোস্ট, ফলের খোসা ঠোসা দিয়ে আবর্জনা ছিল, আর ওপরে একটু গোবর সার ছিল, ব্যাস। এতেই দেখুন কি ঝরঝরে। কেউ বলবে এর মধ্যে যে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি হয়েছে। এই কিচেন কম্পোস্টগুলোই যে সারে পরিণত হয়েছে, এগুলো দিয়েই আমি পরবর্তী গাছ করব। তবে এগুলোকে আর রোদ খাওয়াবো না, রোদ খাওয়ালে যে জৈব সারের গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এটা তো রেডি হয়েই রয়েছে। আর দেখুন মাটিটার মধ্যেও কোনো ফাঙ্গাস নেই, কোনো রকম কোনো ফাঙ্গাস হোক বা পোকার অ্যাটাক, কোনো কিছুই নেই, একদম ফ্রেশ ঝুরঝুরে মাটি। তো এখন আমি ওই গ্রো ব্যাগের মধ্যেই ভরে রাখলাম। এরকমই আমি অনেক ফুলকপি গাছ তুলেছি, সেগুলো অনেকগুলো খালি হয়েছে, অনেকগুলো খালি করতে পারিনি, সব আস্তে আস্তে করবো।
তবে এই সব কাজ করতে কিন্তু খাটনিও প্রচুর, একদিনে খাটনি করলে তো হবে না, রোজ একটু একটু করে করার চেষ্টা করছি। এইগুলো তো গাফিলতি দিলে তাহলে কিন্তু বাগানটা পুরো একদম নষ্ট হয়ে যাবে। অল্প থাকতে থাকতে পরিষ্কার করলে কাজটাও হালকা লাগবে, আর একেবারে করার যে চাপটা সেটাও থাকবে না। তাই যখন যখন আমার মনে হবে যে একটা দুটো প্লাস্টিক জমে গেছে বা গ্রো ব্যাগ জমে গেছে, তখন তখন আমি এর মধ্যে ভরে দেবো। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কপি গাছ ছিল, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সেগুলো 3-4 দিন হয়েছে তোলা হয়ে গেছে। তো প্যাকেটগুলো আমি রোদে এইভাবে ফেলে রেখেছিলাম যাতে রোদটা খেলে প্যাকেটগুলো আমি তুলে রাখতে পারি। পরে দেখা যাবে যে এই প্যাকেটের মধ্যে কিছু করব। তবে এই প্যাকেটগুলো কিন্তু একদম ভালো না, এগুলো 6 টাকা না 5 টাকা নিয়েছিল। এরকম আগের বছরও ছিল বলে আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, ভেন্ডিগুলো ভালো হয়েছে, গাছটাও ভালো হয়েছে, কিন্তু প্যাকেটগুলো কিন্তু টিকসই হয়নি, ফেটে ফেটে গেছিলো, পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিলো, তখন আমাকে ফেলে দিতে হয়েছিল। শুধুমাত্র একটা সিজনের জন্য ঠিক আছে, ওই কথায় আছে না, যেমন দাম দেবেন তেমন জিনিস পাবেন। তো একটা সিজনের জন্য ওই 5-6 টাকার ব্যাগই ঠিক আছে, 12 ইঞ্চির। আর এদিকে দেখুন কত সর্ষে ফুল তুলে নিয়েছি, আর সর্ষেগুলো রোদে শুকনো করতে দেবো। দানাগুলো পুষ্ট হয়ে গেছে, তবে কিছু কিছু দানা পুষ্ট হয়নি। 4টে আলু, ওই 4টে আলুই হচ্ছে আমার সম্বল, মানে এত আমার ভালো লাগছে আলুগুলোকে দেখে, কি কিউট আলুগুলো। আর অনেকটা পরিমাণে দেখুন পালং শাক তুলে নিয়েছি 2টো ট্রে থেকে, আর মূলো, আর পেঁয়াজ পাতা তো দেখলেন, পেঁয়াজ পাতা রয়েছে, আর 2-1টা লঙ্কাটা খুব একটা বেশি তুলিনি। তো আজকে সবজি আমি গাছ থেকে না, যেগুলো একেবারেই তুলে দিচ্ছি সেই গাছের সবজিগুলোই নিলাম। 3-4টে বালতি কদিন আগেই খালি হয়েছিল। এবারে যেগুলো ডিকম্পোস্ট হতে দেরি হবে বা ডিকম্পোস্ট এখনও হয়নি অথচ জৈব সারে ভর্তি, সেগুলোকে একদম তলায় তলায় দিলাম। এর ওপর যেগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যে জৈব সারটা মাটি হয়ে ঝুরঝুরে হয়ে গেছে, সেগুলো ওপর দিয়ে বেশ অনেকগুলোই বেড রেডি করে রাখলাম। কী গাছ বসাবো সে পরের কথা, এখন তো গাছ বসাবার টাইম হয়নি, যখন টাইম হবে তখন এগুলো কাজে লেগে যাবে। তো আমি ভরে ভরে জায়গাটা খালি করে রাখলাম, কারণ অন্য কোনো বস্তার মধ্যে ভরে রাখলে সেই তো আমাকে আবার বেড তৈরি করতে গেলে আবার বস্তাটাকেও খালি হতো, তাই জন্য আমি একেবারে বেডটাই রেডি করে নিলাম। আর এইটা এখন এই ট্রেটাকে খালি করে নতুন করে ঝেড়ে ঝুড়ে নতুন করে প্লাস্টিক পেতে, মানে ওই প্লাস্টিকটাকেই একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে নতুন করে আবার বেড বানাতে দিয়ে দিলাম। বেডটা বানালাম, ওই যে সবজি ডালপালা, শেকড় ফেকড়, ডালপাতা যেগুলো আছে সেগুলো ওপরে ওপরে দিলাম, নিচেও খানিকটা দিয়েছি ওই যেগুলো ডিকম্পোস্ট হয়নি কাঠের ভুসিগুলো, আর ওপরে কিছুটা দিলাম। পুরো ট্রেটাকে এইভাবে ভরে নিয়ে ওপরে এক স্তর খালি মাটি দিয়ে দেবো। মাটি বলতে ওই জৈব মাটিই দেবো যেটা তৈরি হয়েছে, তবে এখন আর দেবো না। আর এইখানে একটা বস্তা নিয়ে এনেছি, চালের দোকানে যখনই চাল আনতে যাই তখন একটা করে এক্সট্রা বস্তা আমি নিই। আর এখন যেহেতু দোকানদার জেনে গেছে তাই জন্য আমাকে আর বলতে লাগে না, আমার মুখ চোখ দেখেই বুঝতে পেরে যে একটা করে বস্তা আমাকে দেবেই দেবে ফ্রি। তো এই দেখুন ছাদটা পরিষ্কার করে কতগুলো বেড রেডি করেছি। তবে এই প্লাস্টিকের মধ্যে কোনো বেড রেডি করিনি, মাটিটা তুলে রেখেছি, যেগুলো একদম ঝুরঝুরে মাটি সেগুলো ভরে রেখেছি। আর জায়গা পাইনি বলে বাকি একটা বড় ট্রে তৈরি করেছি, আর এই বালতি টব মিশিয়ে দেখুন কতগুলো তৈরি করেছি। আর এই বস্তাটার মধ্যে লতা পাতা, ডালপালা আর ছিবড়ে ছাবড়া যা আছে, এটার বস্তাটা পুরোটা ভর্তি হয়নি, তবে এই টবগুলো ভর্তি হয়ে গেছে। 3টে কালো বালতি, একটা গ্রো ব্যাগ আর 2টো টব, বড় বড় টব। এগুলো এই টবগুলো সব গরমের জন্য তোলা রইলো। এরকমইভাবে আস্তে আস্তে করে একদিকে খালি করবো আর একদিকে বেড বানাতে থাকবো, তাহলে চাপটা কমে যাবে। আর এখন রোদের তাপটা দেখছি বেশ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। এই যে এতক্ষণ ছাদে কাজ করলাম, বেশ রোদ লাগছে, বেশ। তাহলে চিন্তা করুন এরপরে যখন গরম পড়বে তাহলে কতটা যে কষ্ট হবে। আর এদিকে দেখুন যেগুলো খালি করেছি সেগুলো সব 3তলাতে রেখে গুছিয়ে দেবো। শীতকালে যেমন অনেক সবজি অনেক ফুল, তেমন জায়গাও লাগে প্রচুর, সে গ্রো ব্যাগ হোক, বেড হোক, টব হোক, যাই হোক। তবে গরমের সময় তো তেমন কোনো সবজি হয় না, তাই এত লাগবে না। এদিকে শীতের ছাদ বাগান ধীরে ধীরে ছোট হচ্ছে, পরিষ্কার করে নিয়েছি, অনেকটা জায়গাটা বেরিয়েছে, এমনিতেই ছাদটা ছোট। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। যার যেটা জানার আছে তারা কমেন্টের মাধ্যমে জানতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।